বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। আপনারা এটি অনেকেই জানেন কিনা জানি না, হয়তো অনেকেই জানেন, আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। এই ঘটনা বাংলাদেশের জন্য যে কত বড় সুসংবাদ এবং কত বড় নেয়ামত হতে পারে এটি কল্পনা করা যায় না। আমি কি ঘটেছে সেটা সংক্ষেপে শুধু একটি কথা বলে প্রিয় দর্শকদের জন্য দুইটা সুসংবাদ নিয়ে এসেছি। দুইটা কঠিন সুসংবাদ বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এসেছে। অনেক অতিথি আমার পক্ষে মত দিয়েছিলেন, অনেক অতিথি আমার বিপক্ষেও মত দিয়েছিলেন, কিন্তু আজকে সত্য হয়ে গেল। 1 বছর পর 5 আগস্ট আবারও জাতীয় হিরো প্রফেসর ইউনূস উচিত শিক্ষা দিয়েছেন। চট করে দুইটা চপেটাঘাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। সমাধান হয়ে গিয়েছে। আমি 7টা ফলাফল লিস্ট করেছি, যেটা আমরা নগদ পেয়েছি। যেই কথা সেই কাজ, একটু এদিক ওদিক নয়। শেখ হাসিনা তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তার দু চোখ দিয়ে বৃষ্টির পানির মতো অশ্রু ঝরে পড়ছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভারতও সেইভাবে কান্নাকাটি করছে। কেন এভাবে ভারত কান্নাকাটি করছে? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা। বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে, নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী 50 বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না। আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ যাদের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে নয়, এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসেবে করা হয়েছে। এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না। দর্শক, 5ই আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন দল এবং দলগুলোর ছাত্র সংগঠনগুলো নানান ধরনের সভা সমাবেশের আয়োজন করে। দর্শক, এরই মধ্যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে 71-এর স্বাধীনতা বিরোধী হিসাবে যে লোকগুলোকে ফাঁসি দিয়েছিল সেই লোকগুলোর ছবি টাঙানো হয় এবং তাদের স্মরণ করা হয়। দর্শক, এই দৃশ্য দেখতে পেরে বাম ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুঁসে ওঠে এবং তাদের ক্ষোভের কারণে অবশেষে ছাত্র শিবির সেই ছবিগুলো নামাতে বাধ্য হয়। দর্শক, সেখানে কাদের ছবি ছিল সেটা আশা করছি আপনারা সকলেই অবগত রয়েছেন। এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, এই যে বাম সংগঠনগুলো ক্ষোভে ফুঁসে উঠেছিল এই বলে যে সেখানে যাদের ছবি টাঙানো হয়েছে তারা সত্যি সত্যি স্বাধীনতা বিরোধী। দর্শক, যেই ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ন্যারেটিভের কারণেই কিন্তু সেই ছবিগুলো সেখান থেকে নামানো হয়েছে। আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, আসলে আপনারা কি মনে করছেন? সেখানে যে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী সহ আরো বেশ কিছু বিএনপির নেতা কর্মীদের ছবিও টাঙানো হয়েছিল, যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন, তারা কি আসলেই স্বাধীনতা বিরোধী নাকি রাজনৈতিক কারণে তাদেরকে ফাঁসানো হয়েছিল? এমনকি যেই ছাত্র সংগঠনগুলো তাদের ছবি নামাতে বাধ্য করেছে তারা আসলে ঠিক কাজটি করেছে কিনা। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জুলাই অভ্যুত্থানে যারা বুক টান টান করে, মাথা উঁচু করে, তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে, আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে, জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে, আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি। আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এরপরে এটিএম আজহার, এরপরে আপনার কি বলে জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল, সাকাত চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে নয়, এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসাবে করা হয়েছে। এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না। আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসেবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না। এটার নাম স্বাধীনতা নয়। কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না? আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লেকার্ড করে সারা বাংলাদেশের মোড়ে মোড়ে এখন মিছিল হওয়া দরকার। সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লেকার্ড ধরে ধরে, এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা, দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের
যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত। কত বড় দুঃসাহস! জুলাই মাসে, যেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ, সব দলমত নির্বিশেষে করেছে, তার মধ্যে অন্যতম ছিল জামাত শিবির। এটা তো অস্বীকার করতে পারবেন না। সেই জামাত শিবিরের সাবেক নেতাদেরকে সেই 2013 সালে রাজাকার বলে, আলবদর বলে, আল শামস বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে? এই বেটা কে ফাঁসির কাস্টে ঝুলেছে? এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই। এদেরকে ফাঁসির কাস্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে, আর কিছুই নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে। এটিএম আজহার সাহেবের আজকের বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে 2013 সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক। শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে, এটা সঠিক বিচার নয়। আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই, এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই, এবং এদের উপরেই প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই। এবং জুলাই মাস জুড়েই এই আলোচনা হওয়া উচিত ছিল। ছাড় দিতে দিতে আর কত দিবেন? আজকে তাদের ছবি টানাইতে পারবা না, অমুকের ছবি ধরতে পারবা না, একটা সময় আপনাকে কিছু করতে দেবে না। এই দেশ স্বাধীন হয়েছে বেটা, কার ছবি টানাবো কার ছবি টানাবো না এজন্য নয়। স্বাধীন করেছি আমরা, আমার বাবার ছবি, আমার দলের ছবি, আমার নেতার ছবি আমার মতো টানাবো। তোর যদি মনে থাকে ভালো লাগে তুই আরো তোর 50 বাবার ছবি নিয়ে মত্ত থাক, কেউ তোকে নিষেধ করে না। কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না, কাদের মোল্লা নিয়ে কথা বলবি না, নিজামী নিয়ে কথা বলবি না, আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না, এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না, মীর কাসেম আলী নিয়ে কথা বলবি না। একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে। বাংলাদেশের কোনো প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে। কম্প্রোমাইজ হবে, কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই, যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে। এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু ফলাফল হিসাব নিকাশ জিরো। একদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ, এর আগে জুলাই ঘোষণাপত্র, কোনো কিছুতেই আমাদের রাজনীতির একমাত্র সমাধান যেটা ঐক্যমত সেটা নাই। আমি এই আলোচনা যাওয়ার আগে বলিনি যে আমাদের বাংলাদেশের রাজনীতির সমাধান একটা, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত। বিএনপি, জামাত, এনসিপি এবং তাদের সাথে যে থাকা দলগুলো, এরা একমত হয়ে যদি বলে যে নির্বাচনে রাজি, এরা যদি বলে পিআর সিস্টেম আর দরকার নাই, যদি বলে না পিআর সিস্টেম এতটুকু হতে হবে, এদের একমত হওয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, রাজনীতির কোনো সমস্যা সমাধান হবে না। মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি, জামাত, এনসিপি ডিভাইডেড থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। তো এই জায়গাটায় আজকে জুলাই ঘোষণাপত্র দিয়ে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কোনোভাবে ডক্টর ইউনূস মেকআপ করতে পারেনি। প্রথমে জুলাই ঘোষণাপত্র মুহূর্তের মধ্যে ব্যর্থ, জামাত বলেছে জাতি হতাশ, আমরা হতাশ, এর মানে বিএনপি বাদে, বিএনপি বলার বাইরে কেউই এতে সন্তুষ্ট না। বিচারিক হত্যাকাণ্ড যেটা হাসিনা করেছে শীর্ষ জাতীয় নেতাদের, এটা এখানে নাই। একই সাথে 47-এর কথা স্পষ্ট নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা মূলা, যে পরবর্তী নির্বাচিত সংসদ বাল করবে। এই ডক্টর ইউনূস এটা বাস্তবায়ন করে দিবে অর্ডিন্যান্সের মাধ্যমে, সংবিধান, নতুন সংবিধান বা যেভাবে একটা কিছু করে দিবে, এটা কোনো কথা নেই। যা করেছে ওটার কোনো ভ্যালু নেই। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে, নানান কথা বলেছেন, গল্প কাহিনী, 1 বছরে কি করেছেন, মেয়েদের জন্য স্কুলে আলাদা রুম করেছেন, স্টারলিং এনেছেন, নানান কথাবার্তা, গাল গল্প। ঠিক আছে, অনেক ভালো দিক আছে, কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক অনেক উন্নয়ন আছে, দুর্বলতা, ব্যর্থতা আছে, চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, এই ব্যর্থতা আছে। আবার টাকা পাচার তেমন হচ্ছে না, এটা ঠিক আছে। রপ্তানি কিছু বেড়েছে, অনেক বিষয় আছে, নানান কাহিনী, সরকারের যত সফলতার দিক আছে সুন্দরভাবে এটা প্রেজেন্ট করেছেন। এটা সরকার প্রদান করবেন, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো থেকে কিন্তু জনগণের আগ্রহ নাই। সাপোজ প্রধান উপদেষ্টার এই ভাষণ নিয়ে টক শোতে কি আলোচনা হবে, এই ভাষণে কোন অংশ নিয়ে কলাম লেখা হবে, মানুষ কোনটা পড়বে, উত্তর হচ্ছে নির্বাচন কবে, এটা। অন্য বিষয়গুলো নিয়ে কোনো আগ্রহ নেই। এই জায়গাটায় নির্বাচন নিয়ে নতুন কোনো কথা বলেননি। এই জায়গাটায় বিএনপি মহলে হতাশ। কি বলেছেন, সে আগের পুরনো কাসুন্দি, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন করতে হবে, নির্বাচন কমিশনকে চিঠি দেবে। আরে ভাই, আজকে তো বিএনপির প্রত্যাশা ছিল নির্বাচনে একটা তারিখ বলবে, 12 ফেব্রুয়ারি না 15 ফেব্রুয়ারি, সুনির্দিষ্ট তারিখ। তা আজকে যেটা বলেছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন ইত্যাদি, এটা তো পুরানো কথা, এটা তো সে লন্ডনে বসে বলে আসে, নতুন কি? তাহলে বলেন আজকের এই বহুল প্রত্যাশিত মানুষের দৃষ্টি ছিল যে প্রধান উপদেষ্টা ভাষণে কি বলেন, দুইটার দিকেই দৃষ্টি ছিল। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে কি হয়, কোন কোন আর্টিকেল থাকে, এটা, আর একটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেন। একটাও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দুই জায়গায় বিএনপির হতাশা আছে। এক জায়গায় ওই যে মূলা ঝুলিয়ে দিয়েছে, এতে বিএনপি খুশি যে এমনিতে ভিতরে যাই থাকুক, ওটা তো আমরা ক্ষমতা এসে বাতিল করে দিতে পারবো, কিছু না। আমরা বলবো যে পার্লামেন্ট এই ঘোষণাপত্র গ্রহণ করে না, কারণ পার্লামেন্ট গ্রহণ না করলে সংবিধানে আমরা ঢুকাবো কিভাবে, শেষ, ওটা এখানেই বাতিল। বিএনপি এই দিক থেকে খুশি, সেফ ফিল করছে। আপনি নিশ্চিত থাকেন
পরবর্তী নির্বাচিত সরকার যদি বিএনপি আসে, বিএনপির আসার সম্ভাবনা, তারা এসে কি বলবে? এক কথায় তারা বলবে যে আমরা এটা চেয়েছি, পার্লামেন্টে উত্থাপন করেছি, এখন পার্লামেন্ট হচ্ছে জনগণ, জনগণের প্রতিনিধি, পার্লামেন্ট এটা গ্রহণ করেন, আমরা কি করবো? দানাই ফানাই করে বাদ দিয়ে দিই। এরপরে ভাষণের উদ্দেশ্য ছিল নির্বাচনের তারিখ, কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি, সেই পুরনো কথা। এর মানে 5 আগস্ট একটা জাতীয় সমাধান দিবেন প্রধান উপদেষ্টা। রাজনীতিতে যে অনিশ্চয়তা, যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিবে বলেছেন যে অঘটন ঘটতে পারে রাজনীতিতে, রাজনীতিতে অ্যাক্সিডেন্ট করতে পারে, আগামী 5-6টা দিন খুব গুরুত্বপূর্ণ। এবং আমরাও বারবার বলছি, সেই জায়গায় যেখানে ইখতিলাফ, যেখানে 111-এর ভয় করছেন অনেকে, আবার কেউ কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে ঘোষণাপত্র অনুষ্ঠান বাদ দিয়ে, সব মিলিয়ে দেশের স্থিতিশীলতা, সুন্দর কিছু হবে, একটা জাতীয় ঐক্যমত, একটা নির্বাচন অথবা এই জুলাই ঘোষণাপত্রে একটা ঐক্যমত, কিছুই তো হচ্ছে না, কোনোটার কোনো সুনির্দিষ্টতা নেই। নির্বাচনের তারিখ দিলেও বোঝা যেত না একটা সুনির্দিষ্ট কিছু বলেছে, সেই অনিশ্চয়তার দিকেই তো দেশ যাচ্ছে। এর মানে দেখেন, আরেকদিকে কেউ কেউ আবার চুপুর পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা নেমেছে। আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করছে শাহবাগী সন্ত্রাসীরা, ভারতের গুপ্ত দালালেরা। শিবিরকে ছেড়ে দিবে না। ওভারঅল আপনি যদি দেখেন 5 আগস্টের দিকে প্রধান উপদেষ্টার ভাষণ দিয়ে হোক আর যেভাবে হোক, রাজনীতিতে আজকে কি হয়েছে? কোন ঐক্যমতের জায়গা দেখছেন না বিভক্তির জায়গাটা আরো প্রকট আকারে আমরা দেখছি? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা, বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে, নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী 50 বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না। তাই ভারত সহ বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সকলের মৌন সম্মতি বা মৌন ইচ্ছা পূরণের জন্যই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কিভাবে হত্যা করলে সাপও মারা যাবে, লাঠিও ভাঙ্গা হবে না, সেই চিন্তা এখন চলছে। বাংলাদেশ বাণী দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বর্তমান ঊর্ধ্বী বিশ্ব পরিচিত নেতা হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কথাবার্তা এবং কার্যকলাপের কাছে রাজনীতিবিদরা দিন দিন নিজেদেরকে পরাজিত বলে মনে করছেন। যেমনটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 বছরের শাসন আমল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এরকম একটি ধাঁচের মানুষ। এরপরে বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে দেখা যাচ্ছে যে এত শক্তিশালী, পাওয়ারফুল, জনগণের ভালোবাসা পাওয়ার নেতা আর কেউ তৈরি হতে পারেন নাই। অনেকেই রাজনীতি করছেন এবং রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রের মন্ত্রী হয়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী কোনো কিছুই হন নাই। কিন্তু উনি হওয়ার আগেই এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন, যেই জনপ্রিয়তা অনেকের কাছে এখন হিস্সা হচ্ছে। বিশেষ করে যেই ঘোষণাটি দিয়েছেন উনাদের জনসমাবেশে যে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না, যেটা সোহরাওয়ার্দী উদ্যানে ওনার বক্তব্যের মাঝে উনি পড়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই অসুস্থতা থেকেই আজকে উনি ওপেন হার্ট সার্জারি করে হাসপাতালে আছেন। হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাটা নিয়েও ওনাকে নিয়ে আরেকটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে 29,000 ওপেন হার্ট সার্জারি করেছে জাহাঙ্গীর কবির সাহেব, বাংলাদেশের ডাক্তার। আর যেখানে 15,000 করেন নাই দেবী শেট্টি ভারতের, এই ভারতের দেবী শেট্টিকে বিশ্বের সেরা ওপেন হার্ট সার্জারিকারী হিসাবে পরিচিত করানোর জন্য চেষ্টা চলেছিল ভারত বাংলাদেশ সহ যৌথভাবে। আর এখানে উনি জাহাঙ্গীর কবির সাহেবকে প্রতিষ্ঠিত করে দিলেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ওপেন হার্ট সার্জারির ব্যক্তি, ইতিহাস সৃষ্টিকারীর ব্যক্তিটি বাংলাদেশে, উনার নাম জাহাঙ্গীর কবির। এবং এই জাহাঙ্গীর কবির সাহেব উনার ব্যাপারে, উনার ওপেন হার্ট সার্জারির ব্যাপারে যে বক্তব্য লোকসমাজে এসে দিয়েছেন, ডাক্তারদের ইতিহাসে খুব কমই আছে এরকম ডাক্তাররা সরাসরি এসে সাংবাদিকদের সামনে তার বিস্তারিত কথা বলেন। এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের মুখেও ডাক্তার শফিকুর রহমানও যেহেতু একজন পেশাদার ডাক্তার, সেই ডাক্তারের কারণে একে অপরের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখালেন, ভালোবাসা দেখালেন, স্নেহ, মমতা, শ্রদ্ধা, সম্মান দেখালেন, এটাও হিস্সা হয়ে যাচ্ছে এখন প্রতিপক্ষ রাজনীতিবিদদের কাছে। ভারত চাচ্ছে প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে উস্কিয়ে দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে যে কোনো ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে ভারতের আধিপত্যবাদ, ভারতের সংস্কৃতি, ভারতের কালচার বাংলাদেশে টিকিয়ে রাখা সম্ভব। আর যদি ডাক্তার শফিকুর রহমান বেঁচে থাকে এবং উনি যদি আগামী নির্বাচনে মাঠে চষে বেড়ান, জনতার কাছে যদি ভোটের জন্য উনি যাওয়ার সুযোগ পান, তাহলে ভোটের পাল্লা একই তাদের
মার্কা হলো পাল্লা, আরেকটা হলো বুটের পাল্লা। সেই দুই পাল্লা মিলে সম্ভাবনাটা এখন অনেকেই ধরে নিচ্ছেন যে জামাতের ডাক্তার শফিকুর রহমান মাঠে থাকলে মাঠে এবার একটি অপরিকল্পিত ফলাফল চলে আসতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনূসের একটা ভাষণকে কেন্দ্র করে জনমনে আবারও কৌতূহল দেখা দিয়েছে যে আসলে কি বোঝানো হয়েছে। যখনই আমরা বঙ্গোপসাগরের নাম নেই, আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কথা কিন্তু বারবার উঠে আসে। আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের আগে এই সেন্ট মার্টিন নিয়ে নানান বক্তব্য আসছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্রই তাদের নানান ধরনের প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে, এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি। এখন আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার আসল সারমর্ম কি? আমাদের হেডিংটা যদি দেখি, যেখান থেকে পত্রিকাগুলো ক্যাপশন করছে, বঙ্গোপসাগরের মাধ্যমে পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো, এটা আসলে একটা রূপক অর্থে বলা ডায়লগ। ফুল বক্তব্যটা আমরা দেখি। ইউনূস বলছেন যে আমরা প্রায়ই ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটি অংশ আমাদের দেশ, এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতেও অনেক বেশি। আমরা হাওর বাওরে বসবাস করি না, তাই বলে তো আর হিসেবের বাহিরে রাখি না। এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, একথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব, আর তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। এখানে খেয়াল রাখতে হবে, আমি যদি বুঝতে ভুল না করি, তিনি বলছেন যে পানির উপর দিয়ে, ভূমির উপর দিয়ে না, মানে এই পানিতে আমরা যদি ভূমি হিসাবে ধরি, সো এই ভূমি কাউকে লিজ দেওয়া অথবা কোনো কিছু করা এরকম ইন্টেনশন রাইট নাও এই সরকারের না, চাইলেও পারবে না। যাই হোক, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলছেন যে এই পানির মধ্যে আছে অফুরন্ত মৎস্য সম্পদ, তারপর আছে অফুরন্ত গ্যাস। সবকিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে সামনের দিকে আপনার এগুতে হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে নিউ মোরিং টার্মিনাল কন্টেইনারের হ্যান্ডেলিং এর দায়িত্ব দিয়েছে। তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। আগের তুলনায় প্রতিদিন গড়ে 225টি কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করা যাচ্ছে। বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে বাংলাদেশের অর্থনীতিতেই শুধু ভূমিকা রাখবে না, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের উপকূল অঞ্চল অফুরন্ত সম্ভাবনার আধার। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্য। তারপর আপনার তিনি এখানে টোটাল আলোচনার মধ্যে গভীর সমুদ্রকে নিয়েও তিনি এখানে ফোকাস করেছেন। বলছেন যে গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি। একে কেন্দ্র করে মাছ পালন, আহরণ, প্রক্রিয়াজাতের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কেউ কেউ বলছিলেন যে এই পোস্টার পরে যে সেন্ট মার্টিন সম্ভবত বিদেশিদের দেওয়া হবে না। এখানে পুরোটা বক্তব্য দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা সমালোচনা করি, কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়া অনেক গুজব দেখলাম, মাঝে মাঝে নিজেরও রাগ হয় যে একটা তিলের তাল বানাই ফেলা। এই যে বিভিন্ন পোস্ট আমরা দেখলাম, মূল ফোকাস অংশটা সাগরকে কাজে লাগানো। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তাদের সাগরকে কিন্তু কাজে লাগিয়েছে ব্যবসা বাণিজ্য অনেক কিছুর জন্য, সেখানে তারা নানান শিল্প হাব তৈরি করেছে। কিন্তু আমরা ওই কক্সবাজার ঘুরতে যাওয়া ছাড়া আর সেন্ট মার্টিন ঘুরতে যাওয়া ছাড়া আসলে এই অঞ্চলগুলোকে তেমন কোনো কাজে লাগাইতে পারি নাই। আর আমাদের বঙ্গোপসাগরে যে নিজেদের বাংলাদেশের নিরাপত্তা অঞ্চলটাও অনেক দুর্বল। টেকনাফ চাইলেই গুলি মারে, মিয়ানমার চাইলেই গুলি মারে, আরাকান আর্মি চাইলেই গুলি করে। এখানে অনেক কিছুই হয়, এগুলো আমাদের দেখতে হবে বড় কোনো অ্যাক্টিভিটিস ঘটানোর আগে, যেটা আমাদের সামুদ্রিক নিরাপত্তা সিস্টেম বিশেষ করে নৌবাহিনীকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।